উত্তর একটু বসে পড়ুন, ভাই একটু বসুন তো ভাই, আপনারা বলছি একটু বসুন বসুন ভাই, এদিক থেকে শুরু করুন তো ভাই, বসুন তো ভাই, বসুন তো ভাই, বসুন ভাই, আপনারা একটু বুঝতে পারছেন না অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে ভাই, আপনারা বসুন তো ভাই, আপনারা ভাই, আপনারা এখানে আপনারা বসুন, ওখানে বসুন তো ভাই, আপনারা বসুন ভাই, বসুন না ভাই, যারা এদিকে আছেন একটু বসেন, এদিকে যারা ভাইরা আপনারা বসুন ভাই, আপনারা একটু বসে পড়ুন, ওখানটায় সুবিধা হবে। আর আপনারা এখানে দাঁড়াবেন না, চেয়ার আছে, নাহলে আপনারা নিচে বসুন ভাই, একটু বসে পড়ুন, ওখানটা সুবিধা হবে। আমার বলতেও সুবিধা লাগবে, আপনাদের শুনতেও সুবিধা লাগবে, একটু বসে পড়ুন। হ্যালো, আপনারা সবাই জানেন, আপনাদের এলাকারই ছেলে বাইক নিয়ে যাচ্ছিল, লাইটকে ডিপার করা নিয়ে একটা মতনৈক্য হয়, তারপরে আক্রমণ চালায়, সে প্রাণে মারা যায়। আমি যেদিনকে পোস্টমর্টম হয় সেদিনকে আমি পৌঁছে গিয়েছিলাম পিজি হসপিটালে, সেখানে কথাও বলেছি এবং সেই দিনকে এদেরকে বলেছিলাম যে আমি, তারাও চেয়েছিল যে জানাজা যেদিন হচ্ছে সেই দিন, বিশেষ করে আমাদের এই ভাই এবং যে ছেলেটি মারা গিয়েছে তার বড়দা, যে আসার জন্য আমি বলেছিলাম যে আমার এখন সময় হয়ে উঠছে না, আমি অন্য কোনো সময় অবশ্যই আসবো। সেই মতো এরা যোগাযোগ রাখে আমার ডেট নেওয়ার জন্য। আপনারা জানেন আমি শুধু এখন ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক হয়ে গেছি। সারা রাজ্যে যখন অন্যায় অনাচার সংগঠিত হয়, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই গঙ্গা ভাঙন হতে পারে, পদ্মা ভাঙন হতে পারে, পুরুলিয়ায় জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, ঝাড়গ্রামে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে, আদিবাসীদের দুরবস্থার জন্য তাদের পাশে থাকা, দলিতদের উপর অত্যাচার হচ্ছে। বিদ্যুৎ মন্ডল আপনাদের এই দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুরে তাকে খুন করেছিল। ওইদিকে শিকারি মোড়া, বিভিন্ন জায়গায় যখন অন্যায় অনাচার সংগঠিত হচ্ছে আমি ছুটে যাচ্ছি। ফলে এখানেও আসতে চেয়েছি, কিন্তু সময় আমার হয়ে ওঠেনি, আমি অবশেষে আজকে এসেছি। তবে আজকে আসার আগে খবর পেলাম যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত দুজন, তার মধ্যে একজন জামিন পেয়েছে। ব্যাপারটা হচ্ছে যে অন্যায় করেছে সে শাস্তি পাক, আমরা সবাই চাইতো নাকি? কারা চাইতো? হাত তুলুন তো ভাই, সবাই আমরা চাইতো নাকি? যারা অন্যায় করেছে শাস্তি পাক সবাই চাইতো। তার বাইরে মিথ্যা করে কেউ কাউকে ফাঁসানো হোক, এটা আমি চাই না। ইভেন যখন যেদিনকে পোস্টমর্টম হয় সেদিনকে আমি গিয়ে এদেরকে বলেছি যে মিথ্যা করে কিন্তু কারো নামে বলবে না। এটা শুধু নয়, যেদিন ঘুটিয়ারি শরীফের একটি ছেলেকে পিটিয়ে মেরেছিল, যখন তাদের বাড়ি গিয়েছিলাম, আমাদের মর্তজাও ছিল, তাদের বাড়িতে গিয়ে তার মাকে, বোনকে এবং তার পিতাকে বলেছি যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। তার বাইরে একটা কোনো ফালতু লোক, মানে ফালতু মিন্স যে ওর সাথে হয়তো টেনশন ছিল, নাম বেরিয়ে দিলাম, এটা করবেন না, এটা হবে তাহলে নোংরামি। তাই যে দুটো ছেলে মিলে খুন করলো তার মধ্যে একজন জামিন পেয়েছে। আমি শুধু ভাবছি এটাই, ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে, ওয়াকাফ বাঁচানোর জন্য আন্দোলন করে 5.5 মাস পরে জামিন পাচ্ছে, মানে এতদিন আটকে রাখছে। এখনো অনেক নিরীহ ছেলে, ওয়াকাফ আন্দোলনকে কেন্দ্র করে শামশেরগঞ্জে যে ইনসিডেন্ট ঘটেছিল, অনেক নির্দোষ ছেলে 6 মাস পার হয়ে গেছে, এখনো জেলে আছে, জেল খাটছে। আর একজনকে মেরে খুন করে দিল, প্রাণে মেরে দিল, সে স্বল্প সময়ে বেল কিভাবে পেয়ে যাচ্ছে ভাই? তাহলে এখানে কোন একটা ষড়যন্ত্র আছে। কে করছে না করছে আমি বিতর্কে যাব না। পরিবারের লোককে আমি বলেছি, আমি তো জোর করতে পারি না,
যদি আপনারা চান ক্যান্সেলেশন অফ বেল, অর্থাৎ যে বেলটা পেয়েছে সেই বেলটাকে ক্যান্সেল করার জন্য হায়ার কোর্টে যাওয়া যায়। পরিবারের লোকজন আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি আমার সহযোগিতা চাই তাহলে কলকাতা হাইকোর্টের স্বনামধন্য আইনজীবীদের সাথে আমি বসিয়ে দেব যে যারা খুন করেছে তারাই শাস্তি পাক, এবং যে বেল পেয়েছে বেলটা যাতে ক্যান্সেল করা যায় তার ব্যবস্থা আমি করতে পারি। এটা আপনাদের এখানে আমি কথা দিয়ে যাচ্ছি, যদি পরিবার চাই। কারণ পরিবারের উপর সবটাই নির্ভর করে, তার বাইরে কিছু যাওয়া যায় না। তো আমি এখানে এসেছি, এত মানুষকে পেয়েছি, আমি একটা আপনাদেরকে অনুরোধ করব। অনুরোধটা এটাই যে এই হিংসা বিদ্বেষ যাই বলুন না কেন, এই উত্তরোত্তর বাড়তে চলেছে। এই বাড়াটা কমাতে তখনই পারবে, সেটা কারা পারবে? আপনি আমি পারবো, যদি একটু সচেতন হয়। যখন মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে কি করে? কাউকে ধর্মের নামে, কাউকে জাতের নামে, কাউকে বর্ণের নামে, কাউকে রাজনৈতিক দলের নামে বিভেদ তৈরি করে দিচ্ছে। এন্ড অফ দ্য ডে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? গরিব মানুষরা হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, একটু সজাগ সচেতন হন। আপনাদেরকে ব্যবহার করছে কারা দেখুন। আজকে বলুন সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, ধর্মে ধর্মে মানুষের বিভেদ লাগিয়ে দিচ্ছে। এই লাগাইয়ে দিলে লাভটা কার হবে? রাজনৈতিক কারবারিদের হবে। কিন্তু এই সুখসাগর এলাকার কথা আমি বলি, এখানে ভিন্ন জাতের মানুষ আমরা একসাথে বসবাস করছি না। কারো অসুবিধা হয়েছে? এ বলেন কারো অসুবিধা আছে? কিন্তু রাজনৈতিক কারবারিদের অসুবিধা হচ্ছে এটাতে। কেন বলুন তো? ওরা যত ভাগ করে রাখতে পারবে তত ওরা রাজনৈতিক ফায়দা নিতে পারবে, তত তোলা তুলতে পারবে। আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা তো বাড়ছে কেন? পুলিশিংটা ঠিকঠাক করে হচ্ছে না। আবার পুলিশিং হবে কি করে? মমতা ব্যানার্জির সরকার নতুন থানা বাড়িয়ে যাচ্ছে, কিন্তু থানা বেড়ালে কি হবে? পুলিশ পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে না, ফলে পুলিশের সংখ্যা কম হচ্ছে। যে পেট্রোলিং করা দরকার, যে পুলিশিং করা দরকার, সেটা ঠিকঠাক হচ্ছে না। তাই আমরা বলবো যে আমাদেরকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে। কাকে কান নিয়ে চলে গেল, কাকের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে একবার হাত দিতে হবে। যারা সমাজের মধ্যে থেকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে, সেই যেই জাতেরই হোক, যেই ধর্মেরই হোক, যেই বর্ণেরই হোক, এলাকার মানুষ রাজনৈতিক মত পার্থক্যের ঊর্ধ্বে গিয়ে ওই বেটাকে জব্দ করতে হবে, ওই বেটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হবে। এটা মাথায় থাকবে তো ভাই? ভালো লাগতে পারে যাক, কারো ভালো লাগে তৃণমূল করে, কারো ভালো লাগে বিজেপি করে, কারো ভালো লাগে আইএসএফ করে, কারো ভালো লাগে সিপিএম করে, কংগ্রেস করে। এটা আমার ভারতবর্ষের ডেমোক্রেসি, এটা আমার দেশ সেই স্বাধীনতা দিয়েছে। কিন্তু রাজনৈতিক মতপার্থক্য আলাদা হওয়ার জন্য মারামারিতে জড়িয়ে পড়বো, আদর্শগত আলাদা হওয়ার জন্য হিংসায় জড়িয়ে পড়বো, এটা হতে দেবেন না। অনুরোধ করছি আপনাদের, কারণ এতে ক্ষতি কার হবে? গ্রামের মানুষের হবে। আপনাদের এখান থেকে বেশি দূর নয়, দলুয়া খাকি গ্রামের কথা মনে আছে আপনাদের? হ্যাঁ, আজকে দেখুন যাদের বাড়ির মানুষ মারা গেল তারাই তো ধ্বংস হলো। নেতারা এসে একটু হম্বি চম্বি করলো, কিছু ত্রাণ দিল, কাজ তাদের হয়ে গেল, ছবি তুললো, চলে গেল। কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হলো? ওই পরিবারগুলো। সে যে কোনো দলই করুক না কেন ভাই। প্রথম রাত্রে তৃণমূলের একটি নেতাকে মেরেছিল, তারপরে সিপিএম এর লোকের ঘরে আগুন লাগিয়ে দিল। কিন্তু তৃণমূলের নেতাকে কারা মেরেছে সেটা কি এখনো প্রমাণিত হলো? সিপিএম গুলো কি মেরেছিল? এখনো প্রমাণিত আমার মনে হয়নি। কিন্তু দেখো রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হলো। তৃণমূলের পরিবারটাও ধ্বংস হলো, এইদিকে সিপিএম এর পরিবারগুলো ধ্বংস হলো, যাদের বাড়িতে আগুন লাগালো। তা আমাদেরকে সচেতন থাকতে হবে যে আমাদের পাড়াতে, আমাদের মহল্লাতে যার যে দল ভালো লাগবে করবে, যার যে মত ভালো লাগবে করবে। দিনের শেষে আমরা পাড়ার মানুষ, আমরা প্রতিবেশী। বিপদে আপদে নওশাদ সিদ্দিকী ছুটে আসবে না, মমতা ব্যানার্জি ছুটে আসতে দেরি লাগবে। নওশাদ সিদ্দিকীর আসতে দেরি লাগবে, মমতা ব্যানার্জির আসতে দেরি লাগবে, শুভেন্দু অধিকারী আসতে দেরি লাগবে। এখানে রাম কাকার কোনো সমস্যা হলে রহিম চাচা ঝাঁপিয়ে পড়ে, এখানে ফতেমা মায়ের কোনো সমস্যা হলে সরস্বতী মা ঝাঁপিয়ে পড়ে। এই সম্প্রীতি আমাদের আছে তো নাকি ভাই? আমি দেখছিলাম আসার পথে, ভালো লাগছিল।
কিন্তু এটাকে রাজনৈতিক কারবারিরা নষ্ট করতে চাইছে, আমরা সেটা হতে দেব না। এটা মাথায় থাকবে তো ভাই? কারণ এটা যতদিন থাকবে ততদিন জানবেন আপনি আপনার অধিকার পাবেন। যখনই আপনাকে আর আমাকে আলাদা করে দেবে, আর অধিকার আমরা পাবো না, যতটুকু পাচ্ছি সেটাও আর পাবো না। কারণ আপনি আমি যখন একসাথে থাকবো শক্তি পাবো, আমার অধিকারের জন্য চিৎকার করব, আমাদের অধিকারের জন্য চিৎকার করব। স্কুলে শিক্ষক নেই কেন চিৎকার করব? হসপিটালে ডক্টর নেই কেন চিৎকার করব? রাস্তাঘাটে দুরবস্থা কেন চিৎকার করব? আমি রেশনের মাল ঠিকঠাক পাচ্ছি না কেন একসাথে চিৎকার যখনই করব, ওরা দেবে। আর যখন রাম রহিমকে আলাদা করে দেবে, ফাতেমা সীতাকে যখন আলাদা করে দেবে, কি হবে? চিৎকার করবেন, তখন ক্ষমতাটা কমে যাবে, আপনাদের চিৎকারে আর কর্ণপাত করবে না। তাই অনুরোধ করছি একটা কথায়, যে আইন হাতে তুলে নেবেন না। আজকে ওই টোটোওয়ালাটি যদি আইন হাতে তুলে নিত না, ওর পরিবার ধ্বংস হতো। পরিবার ধ্বংস হলো তো ভাই, আর যাকে মারলো তার পরিবারটাও ভাই ধ্বংস হলো। তাহলে এই দুটো ঘটনা ঘটতো না। তাই অনুরোধ, রাগ হয়তো হতে পারে, মাথায় রাগ চড়ে যেতে পারে, কিন্তু রাগটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। অযথা মানুষের প্রতি হিংসায় জড়িয়ে পড়বেন না। রাগ হলো হাতে আইন তুলে দিলাম, এটা করবেন না। আইন বিচার ব্যবস্থা আছে, আইন বিচার ব্যবস্থার মাধ্যমে সবটা হবে। বলতে পারেন যে ভাইজান পুলিশ শোনে না, একটা আপনাদের কথা বলি, একটা কথা বলি, পুলিশ আজকে শোনে না, কালকে পুলিশকে আমরাই শোনাবো, শোনাতে বাধ্য করব। যখন আপনি আমি এক হব, তাহলে আজকে এখন অন্তত লিখিত জমা করে রাখুন, মেল করে রাখুন। পুলিশ আজ শুনেনি, কালকে পুলিশ শুনবে, শুনতে বাধ্য হবে, না হলে কোর্ট আছে। সম্ভবত 163 ক্লজ দিয়ে কোর্টে গিয়ে এটাকে মামলা করা যায়। আপনি আমাদের অনুরোধ, আইনকে হাতে তুলে নেবেন না। আপনার আমার ট্যাক্সের টাকাই পুলিশের মাইনে চলে, জজের মাইনে হয়, কোর্ট চলে, বিচার ব্যবস্থা যা দেখছেন আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই চলছে। তাহলে আপনি আমি ট্যাক্সের টাকা থেকে যদি এই সিস্টেমটাকে চালাই, তাহলে সেই সিস্টেম থেকে আমি আপনি কেন ফায়দা নেবো না? কেন আইন হাতে তুলে নেব? তাই অনুরোধ করছি, যে কোনো বিষয় হোক, সে ধর্মীয় বিষয় হোক, সামাজিক বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, মারামারি হানাহানিতে আপনারা জড়াবেন না। জড়ালে আপনাদের বলছি ক্ষতি বুথ স্তরের মানুষের হবে। আর ব্লকের নেতা, জেলার নেতা, রাজ্যের নেতারা মিডিয়ার সামনে সন্ধ্যেবেলায় ভালো করে ফেস পাউডার নাকি সব বলে মুখে লাগিয়ে বলবে কি এটা উচিত হয়নি, এতটা বলে ছেড়ে দেবে। কিন্তু ক্ষতি আমার রাম কাকার পরিবার হতে পারে, ক্ষতি আমার রহিম চাচার পরিবার হতে পারে, ক্ষতিগ্রস্ত আমার ফতেমা মায়ের পরিবার হতে পারে, ক্ষতিগ্রস্ত আমার সীতার মায়ের পরিবার হতে পারে। তাই অনুরোধ, যে নিজেদের কথা ভেবে, নিজেদের পরিবারের কথা ভেবে একটু চোখ কান খুলে চলুন। কারো প্ররোচনায় পা দেবেন না, আইন হাতে তুলে নেবেন না। সকলে ভালো থাকবেন। আমি আপনাদের কাছে আশা করব আগামী দিন আবার দেখা হবে, হয়তো এই মাঠে দেখা হতে পারে, তখন রাজনীতির আমি কথা বলবো। আমি এখন রাজনীতির কথা বলবো না, কারণ আমি এটা পলিটিক্যাল প্রোগ্রাম নয়। একজন মানুষকে খুন করেছে এবং খুনিরা আবার জামিন পেয়ে গিয়েছে অলরেডি, কালকে হয়তো অন্যটা পেতে পারে। সুতরাং খুনিদের বিরুদ্ধে একজন আমি জনপ্রতিনিধি অবশ্যই এসেছি, একজন ভাই হিসাবে এসেছি। আজকে আমি রাজনীতির কথা কিছু বলবো না, শুধু আপনাদেরকে সজাগ সতর্ক করে গেলাম। আগামী দিনে হয়তো এখানে রাজনীতির কথা নিয়ে আসতে পারি, ভোট চাইতে আসতে পারি, সেটা তখন হবে। এখন আমি এই বিষয়ে আর একটাও কথা বলছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এলাকার সম্প্রীতি ঐক্য বজায় থাকুক, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।